আমাদের ভারতের নেতাকর্মী থেকে শুরু করে আমাদের ভারতের সেনা প্রধান এবং আমাদের ভারতের অনেক সেনা কর্মকর্তা রয়েছে যারা একটু থেকে একটু হলেই বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে দখল করে নিবে। মানে মরির মোয়ার মতো মনে করে বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ রিসেন্টলি যেটা করলো না সেটা সম্পর্কে জানলে আপনার চোখ এই কপালে উঠে যাবে। হ্যাঁ, রেকর্ড সংখ্যক এই প্রথম অধিক সংখ্যক সেনা নিয়োগ দিল বাংলাদেশে। হ্যাঁ, এর আগে এত সেনা কখনো নিয়োগ হয়নি বাংলাদেশে। এই বিষয়টা নিয়ে আমাদের ভারত সরকারের মাথায় এখন কিছুটা চিন্তা ঢুকে গিয়েছে। ইয়েস গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। হ্যাঁ, আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশে বর্তমান সেনাবাহিনীর সংখ্যা কত এবং বাংলাদেশে কেন সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং কেন বাড়ানো উচিত। তার সঙ্গে যদি বাংলাদেশের সঙ্গে কখনো ভারতের যুদ্ধ হয় তাহলে ভারত চাইলে কি বাংলাদেশকে পুরোপুরি শেষ করে দিতে পারবে নাকি বাংলাদেশ এর পাল্টা জবাব দিতে পারবে এবং আরো অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল। তাহলে যে চলুন আর বেশি কথা বাড়ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বন্ধুরা, রেকর্ড সংখ্যক সেনাবাহিনী নিয়োগ দিল বাংলাদেশ সেনাবাহিনী। এতে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। বাংলাদেশ তার সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে। বন্ধুরা, বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে এটা নির্ভর করছে বাংলাদেশের সেনাবাহিনীর সক্ষমতার উপরে। মাঝে মধ্যে ভারতের শীর্ষ রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশকে দখলের হুমকি দেয়। আর ভারতের এসব হুমকি মোকাবেলায় রেকর্ড সংখ্যক সেনাবাহিনী নিয়োগ দিবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 1,70,000। আর এটি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। বিশেষ করে ভারতের মতো কৌশলগত প্রতিপক্ষের হুমকি মোকাবেলায় বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা যথেষ্ট কম। বর্তমান সময়ে ভারতের সৈন্য সংখ্যা প্রায় 14 লক্ষ। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 6,50,000 এবং পাকিস্তানের সেনা সংখ্যা প্রায় 7 লক্ষ। তো সেই হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর আদর্শ সংখ্যা হওয়া উচিত 2,50,000। কিন্তু বর্তমানে বাংলাদেশে 60 থেকে 70,000 সেনা সদস্যের ঘাটতি রয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী রেকর্ড সংখ্যক সেনা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। আর বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা। কারণ বাংলাদেশ যদি সেনা সংখ্যা বৃদ্ধি করে সেটি ভারতের উপরে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করবে। বর্তমানে ভারতের মোট সেনাবাহিনীর 60% সেনা চীন সীমান্তে মোতায়েন থাকে। অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30% সেনা মোতায়েন থাকে। আর বাকি 10% সেনা সদস্য সেভেন সিস্টার্স সহ অন্যান্য রাজ্যে মোতায়েন করা আছে। স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য। আর এমন ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে নয়াদিল্লিকে। আর বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তি থাকায় বাংলাদেশ ভারত সীমান্তে সেনা মোতায়েন করে না ভারত, বরঞ্চ বাংলাদেশ ভারত সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফকে। কিন্তু বিএসএফ হচ্ছে একটি আধা সামরিক বাহিনী যারা পূর্ণ মাত্রায় যুদ্ধ করতে সক্ষম নয়। আর বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যাওয়ার মানে হচ্ছে ভারতের নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের 90% শক্তি ব্যবহারের সুযোগ পাবে। কিন্তু ভারতের জন্য এটি সহজ হবে না, কারণ ভারতকে সবসময় চীন পাকিস্তান সীমান্তে যথেষ্ট সেনা মোতায়েন রাখতে হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে সেনা সরিয়ে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসে তবে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে। আর চীনও দেরি করবে না অরুণাচল দখল করতে। অন্যদিকে সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া ভারত কখনো আসাম, ত্রিপুরা, মিজোরাম দিয়ে বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারবে না, কারণ এই সকল রাজ্য ঘন পাহাড় এবং বন জঙ্গল দিয়ে বেষ্টিত। যার এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন আশা করি এইটুকু দেখিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। প্রথমে একটা বিষয় বলি, বাংলাদেশের উপর কখনই আমাদের ভারত পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে না। এটা কখনোই সম্ভব নয়, কারণ বড় শক্তি পাকিস্তান এবং চীন এই দুইটা দেশের বর্ডারে আমাদের ভারতীয় সেনাবাহিনীকে মোতায়েন রাখতে হয় সব সময়। যদি সেখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে আনা হয় বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য, তাহলে আশা করি বুঝতে পারছি যে বিষয়টা
কি হতে যাচ্ছে। তাহলে চলুন বাকি অংশটা দেখেছি, তাহলে আরো অনেক বিষয় জানতে পারবেন, যেটা জানলে আপনার মাথায় হাত পড়ে যাবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। কারণে এই সকল রাস্তা দিয়ে সামরিক সাজোয়া যান বা সেনাবাহিনী পাঠাতে পারবে না ভারত, কারণ মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এই অঞ্চলগুলো পাহাড় এবং বন জঙ্গল দিয়ে ঘেরা। এই সকল দুর্গম এলাকা দিয়ে ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্রগুলো ভারত কোনোভাবে নিয়ে আসতে পারবে না। ভারত যদি বাংলাদেশ আক্রমণ চালাতে চায় তাহলে সেটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে আক্রমণ চালাতে পারবে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই সমতল। এই অঞ্চলে কোনো দুর্গম পাহাড় কিংবা ঘন বন জঙ্গল নেই। তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের উপযুক্ত নয়, কারণ বাংলাদেশের মাটি খুবই নরম, তাই ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচল করতে পারবে না। তাছাড়া বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে বাংলাদেশ প্রাকৃতিকভাবে সুরক্ষিত। ভারতের যুদ্ধ ট্যাঙ্কগুলো ডিজাইন করা হয়েছে চীন এবং পাকিস্তানের কথা বিবেচনা করে, কারণ পাকিস্তান এবং চীনের মাটি বাংলাদেশের মাটির মতো নরম নয়। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা রক্ষায় 60 লক্ষ জনবলের বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর সবথেকে বড় প্যারামিলিটারি ফোর্স এবং বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় 68 লক্ষ। যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারবে আনসার বাহিনী। তাছাড়া ভারত বাংলাদেশ দখল করতে আসলে বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যেমনটা করেছিল 1971 সালে। 2001 সালে বড়াইবাড়ির যুদ্ধে বিডিআরের গুলিতে প্রায় 178 জন বিএসএফ সৈন্য নিহত হয়। 2001 সালের 18 এপ্রিলের যুদ্ধে মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে ভারতীয় বিএসএফ বাহিনী শোচনীয়ভাবে হেরে যায়। মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। এই ঘটনার পর অনেকে ধারণা করেছিল ভারতীয় বিএসএফ বাহিনী কিছু আর্টিলারির মাধ্যমে হয়তো কিছু বিডিআর পোস্ট দখলের চেষ্টা করবে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী তেমন কিছু করার সাহসই দেখায়নি। ভারত এখানে একটা বিষয় না বললেই নয়। দেখো, বাংলাদেশের বর্ডার গার্ড তারা কিন্তু অনেক বেশি স্ট্রং। হ্যাঁ, শারীরিক ও মানসিক দিক থেকে এবং মেধার দিক থেকে আমাদের ভারতের বিএসএফ এর থেকে অনেক বেশি এগিয়ে আছে বাংলাদেশের বিজিবি, মানে বাংলাদেশ বর্ডার গার্ড। হ্যাঁ, কিন্তু আমাদের ভারতের বিএসএফ এর কাছে অনেক বেশি ইকুইপমেন্ট আছে, বাট বাংলাদেশের কাছে হয়তো সেরকম ইকুইপমেন্ট নেই। কিন্তু কখনো বিএসএফ এটা সাহস করে না যে বিজিবির সঙ্গে লড়াই করব। হ্যাঁ, এখনো পর্যন্ত বাংলাদেশের বিজিবির সঙ্গে লড়াই করে আমাদের ভারতের বিএসএফ জিততে পারেনি, আর কখনো পারবেও না। আসলে বাংলাদেশের বিজিবি, হ্যাঁ, তারা কিন্তু একটা কর্মে আছে বিজিবি, কিন্তু তারা বাঙালি, বাংলাদেশের মানুষ, তাদের মনে রয়েছে অনেক বেশি সাহস, কারণ তাদের পূর্বপুরুষরাই সাহসী ছিলেন। 1971 সালে কিন্তু বাঙালিরা তাদের খেল দেখিয়েছে। হ্যাঁ, পাকিস্তানি বাহিনীর কাছে কিন্তু অনেক বেশি অস্ত্রশস্ত্র ছিল, বাট মনোবলের কাছে অস্ত্রশস্ত্র সেদিন হার মেনেছিল। আশা করি আপনারা সবকিছুই জানেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, বাকি অংশটা দেখিয়ে আসি। কখনোই বাংলাদেশকে সামরিকভাবে কোনো ক্ষতি করতে পারবে না। তারা শুধু সিনেমাতে দেখাতে পারবে যে তাদের সেনাবাহিনী কতটা দক্ষ। আফগানিস্তান পাকিস্তানে গিয়ে একাই 20-30 জনকে মেরে ফেলছে এবং তাদের সেনা সদস্যকে বাঁচিয়ে আনছে। তাছাড়া ভারত এমনিতে চীন পাকিস্তানের সঙ্গে 2 ফ্রন্টে যুদ্ধের ঝুঁকিতে রয়েছে। তার উপরে আবার পূর্ব দিকে আরেকটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে নেই ভারত। 2013 সালে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম সেনা সদস্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করে, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ভারতের পরামর্শে বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল রাখতে সেই উদ্যোগ বাস্তবায়ন করতে দেয়নি। কিন্তু শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর সামনে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তাকে শক্তিশালী করতে নতুন রেকর্ড সংখ্যক সেনাবাহিনী বৃদ্ধির পরিকল্পনা করছে। তবে সেনা সংখ্যা বৃদ্ধিতে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজেট, কারণ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে হলে নতুন সেনা ডিভিশন গঠন করতে হবে, আর এই প্রক্রিয়াটি অনেক ব্যয়বহুল। একটি সৈন্য ডিভিশন গঠন করতে প্রায় 3 থেকে 5 বিলিয়ন ডলার খরচ হয়। সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা মানে শুধুমাত্র নতুন সৈন্য নিয়োগ করা নয়, বরঞ্চ তাদের প্রশিক্ষণ, বেতন, আবাসন, অস্ত্র এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করতে হয়। এছাড়া তাদের পরিবার এবং চিকিৎসার পেছনে বিশাল অঙ্কের টাকা খরচ হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে বছরে মাত্র 5000 সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের কোয়ালিটি ভারতের থেকে অনেক বেশি। বলা হয়ে থাকে ভারতের 10 জন সেনার বিপক্ষে বাংলাদেশের 1 জন সেনাই যথেষ্ট। বাংলাদেশের 1 জন সৈন্যকে যে মানের প্রশিক্ষণ দেওয়া হয়
সেটি ভারতীয় সৈনিকরা পায় না। ভারতীয় সেনাবাহিনীর বিশাল আকারের কারণে তাদের সেনারা পর্যাপ্ত পরিমাণের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায় না। বিশ্বের মোট 53টি দেশের সেনা কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশিক্ষণ নিতে আসে। প্রশিক্ষণের গুণগত মানের দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 9টি পদাতিক ডিভিশন রয়েছে। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী আরও নতুন 3টি পদাতিক ডিভিশন গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 9টি পদাতিক ডিভিশনের আওতায় 56টি পদাতিক ব্রিগেড রয়েছে, যার আওতায় রয়েছে 1,50,000 সৈনিক। অর্থাৎ প্রতিটি ডিভিশনের আওতায় 20 থেকে 22,000 সেনাবাহিনী কাজ করে। বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার কারণে বিদেশি মিশনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা থাকে সবার উপরে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর 43টি দেশে মিশন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যার ফলে সেনাদের বাস্তব সামরিক অভিজ্ঞতা এবং দক্ষতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের প্রশিক্ষিত সেনাদের চাহিদা বর্তমানে পুরো বিশ্ব জুড়ে রয়েছে। জাতিসংঘের মিশনের পাশাপাশি কাতার, কুয়েত, বাহরাইন সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে কুয়েত দেশটিতে প্রায় 7,000 বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, যারা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন রকম দায়িত্ব পালন করছেন। প্রতি বছর বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রায় $1 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। আর বাংলাদেশ সেনাবাহিনী সত্যি বাংলাদেশের জন্য গর্ব। তাই বাংলাদেশ সেনাবাহিনী যে পরিকল্পনা গ্রহণ করেছে তা দ্রুতই বাস্তবায়ন করা উচিত। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা যত বৃদ্ধি পাবে, বাংলাদেশের নিরাপত্তা ততই সুরক্ষিত হবে। তা আপনার কি মনে হয়, বাংলাদেশের সেনা সদস্য বৃদ্ধি করা উচিত কিনা? আর কতজন সেনা সদস্য হলে বাংলাদেশের জন্য সেটি যথেষ্ট হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধে কি ঘটতে পারে এটা সম্পর্কেও আপনারা ক্লিয়ারলি সবকিছুই জানতে পেরেছেন। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি আরেকটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। আসলে তিনি তার দেশকে সবসময় ভারতকে সঙ্গ দিতে গিয়ে তার দেশকে ছোট রেখেছেন। আসলে এই বিষয়টা আমি কখনই সাপোর্ট করতে পারি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় সবার আগে দেশ, তারপরে সম্পর্ক। এটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম। হ্যাঁ, তার মধ্যে প্রকৃত দেশপ্রেমের বিন্দু মাত্র ছিটেফোঁটা ছিল না, যার জন্যই তিনি এগুলো করতে পেরেছেন। তিনি যদি এগুলো না করতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ এতদিনে অনেক বেশি শক্তিশালী হয়ে যেত। হ্যাঁ, দেখো, কম বেশ প্রায় ভিডিওতে আমি বলে থাকি, আমাদের ভারত সরকার সবসময় চাইবে যে প্রতিবেশী দেশগুলো ভারতের থেকে একটু কমজোরি হোক। হ্যাঁ, শুধুমাত্র ভারত সরকারই যে এটা চায় সেটা কিন্তু নয়, অন্যান্য সবগুলো দেশের সরকারই কিন্তু এটা চায়। কিন্তু অর্থনৈতিক দিক থেকে যেই দেশটা এগিয়ে আছে তারাই কিন্তু সবকিছু করতে পারে। দেখো, বাংলাদেশের অর্থনীতি কম আর আমাদের ভারতের অর্থনীতি একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ আমাদের ভারতটা অনেক বড়, অন্যদিকে বাংলাদেশ কিন্তু অনেক ছোট একটা দেশ। ইয়েস গাইস, আর সেজন্যই কিন্তু আমাদের ভারতের সেনা সদস্যদের সংখ্যা একটু বেশি, বাংলাদেশের সেনা সদস্যদের সংখ্যা একটু কম, কারণ বাংলাদেশ আয়তনে ছোট একটা দেশ আর বাংলাদেশের অর্থনীতি কিন্তু সেই আয়তন অনুযায়ী। হ্যাঁ, একটা দেশের যদি আয়তন বেশি হয় তাহলে সেই দেশের জিডিপি বেশি হয়, সেই দেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু বেশি হয়। কিন্তু বাংলাদেশ ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ অর্থনীতি যতটা এগিয়ে আছে, অন্যদিকে অন্য আরো অনেক বড় দেশ রয়েছে যেই দেশের অর্থনীতি অতটা এগিয়ে নেই। যেমন মিয়ানমারের অর্থনীতি কিন্তু বাংলাদেশের থেকেও পিছিয়ে, বাট মিয়ানমার কিন্তু বাংলাদেশের থেকেও আয়তনে অনেক বড়। তো যাই হোক, বাংলাদেশ সম্পর্কে একটা কথা বলি, বাংলাদেশে সেনাবাহিনীর সংখ্যা কম হতে পারে, বাট বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমার কখনো করতে আসে, মিয়ানমার কখনোই টিকতে পারবে না। আমাদের ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে বাংলাদেশ কিন্তু ভয়ে কখনো লেজ গুটিয়ে পালাবে না। হ্যাঁ,
ধরো বাংলাদেশ হেরিয়ে গেল, বাট তারা শেষ পর্যন্ত চেষ্টা করবে। হ্যাঁ, এইটুকু আমার বিশ্বাস আছে বাংলাদেশের সেনাবাহিনীদের উপর, বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর। দেখো, আমাদের ভারতের কাছে অনেক বেশি অস্ত্রশস্ত্র রয়েছে, অনেক ইকুইপমেন্ট রয়েছে, যেটার সাহায্যে অনেক কিছুই করা যাবে বাংলাদেশকে। কিন্তু যদি সমানে সমানে আমাদের ভারতের 50 জন, বাংলাদেশের 50 জন, আমাদের ভারতের কাছে যা থাকবে বাংলাদেশের কাছে তা থাকবে, ঠিক এইভাবে যদি যুদ্ধটা হয়, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের সঙ্গে আমাদের ভারত কখনো পেরে উঠবে। আর আমাদের ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবে না, কারণ অন্যদিকে চীন এবং পাকিস্তান রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।